ভয়ঙ্কর বিষয় হচ্ছে আসামের সঙ্গে আমার একটু যোগাযোগ থাকার কারণে কারা ডিটেনশন ক্যাম্পে থাকছে, বেরোচ্ছে, কি অবস্থা মোটামুটি খবর আমরা পাই। কিছুদিন আগে এই যে আসামে বিধানসভা ভোট হলো, দেখা গেল একজন সে এনআরসি চুট হয়েছে, তার বাড়ি ঘর বুলডেজার দিয়ে ভেঙে দিয়েছে। কিন্তু কিন্তু অবাক বিষয়, বিজেপি যখন ভোটে জিতলো, সেই লোকটা, সেই ঘরহীন, সেই এনআরসি চুট রাষ্ট্রহীন মানুষটা নাচছে দেই দেই করে আনন্দে। অর্থাৎ এই যে ধর্মের যে তাস, ধর্মের নেশা মানুষকে এমন করে দিয়েছে, মানুষ হিতাহিত জ্ঞান শূন্য। আজকে বাংলা জুড়ে যে প্রচার হয়ে আছে যে আসামে এনআরসিতে নাকি কিছুই হয়নি, কই কেউ তো জেলে নেই, এই লোকগুলো তো ওগুলো সব বিরোধীরা মিথ্যা কথা বলছে, ওগুলো কোনো ব্যাপার নয়। আসলে মূল ঘটনাটা তা নয়। মূল ঘটনাটা আসামে এই মুহূর্তে বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে প্রায় 1000 জন মতো যে বন্দী হয়ে আছে, এরা বন্দী হয়ে আছে কিন্তু পাসপোর্ট বা ফরেনার্স অ্যাক্টে। অর্থাৎ এরা কিন্তু এনআরসিতে নয়, এরা আটকে আছে। যেমন দেশ ভাগ হয়ে যাওয়ার পর একটা অংশ বিদেশ হয়ে গেল, অর্থাৎ বিদেশ থেকে কেউ যখন ভারতবর্ষে আসছে, অমিত শাহ বলেছিল ডিটেনশন ক্যাম্পটা তো গুলো তৈরি করা হচ্ছে পাসপোর্ট ভিসা ছাড়া যারা এসেছে। অর্থাৎ 1948 সালের পরে বা 1950 সালের পরে যে সমস্ত মানুষরা ভারতবর্ষে পাসপোর্ট ভিসা নিয়ে আসেননি, সেই মানুষগুলো ভারতের আইনে বেনাগরিক। মুসলমানদের সংখ্যা যদিও কম, হিন্দু উদ্বাস্তুরা বেনাগরিক। এই বেনাগরিকদের গ্রেপ্তার করা হয়েছে বৈদেশিক আইনে 1946 এর ফরেনার্স অ্যাক্টে, এবং তাদেরকেই জেলের মধ্যে ভরা হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে সাধারণ, তাহলে এনআরসি চুট যারা এনআরসিতে নাম উঠল না তাদের কি হলো? আপনারা জানেন হিটলার মানে এই আরএসএস এর গুরু যে গোলওয়ালকার, তিনি বলতেন হিটলার আমাদের আদর্শ, তার নীতি মেনে যেমন অগ্নিপথ বলে যেমন নাৎসি বাহিনী তৈরি করার চেষ্টা করছে, সেরকম হিটলার যে 66 লক্ষ মানুষকে গ্যাস চেম্বারে ভরে বা বিভিন্ন রকম ভাবে হত্যা করেছিল, আপনারা জানেন, দেখেছেন, ছবিতে দেখেছেন যে নারী এবং পুরুষদের উলঙ্গ করে নিয়ে যাচ্ছে গাড়িতে করে একটা ক্যাম্প থেকে আরেকটা ক্যাম্পে, যেখানে গ্যাস চেম্বারে ভরে তাদের মারা হবে। এই লোকগুলো অবলীলায় হাসছে, কথা বলছে, নাচছে, মজা করছে। অর্থাৎ এই যে 19 লক্ষ মানুষ বেনাগরিক মানে এনআরসি ছুট, এখনো কেস মানে আইনের চোখে দেখাচ্ছে এখন কেস চলছে, ওদের সুযোগ দেওয়া হচ্ছে না। আসলে সুযোগ নিতে পারছে হয়তো 19 লাখের মধ্যে 5000 6000 মানুষ যাদের অর্থ আছে, কারণ একটা কেস লড়তে লাগে 70 থেকে 80 লাখ টাকা। আমার একজন ঘনিষ্ঠ লোক, তিনি জামিন পেয়েছেন, ডিটেনশন ক্যাম্প থেকে বেরিয়েছে 4 লক্ষ টাকা খরচ করে। কিন্তু ঘটনা হচ্ছে এই মানুষগুলোকে মেন্টালি ভেঙে দেওয়া হচ্ছে। অর্থাৎ দীর্ঘ 4টে বছর ধরে তারা ভাবতে তারা সব মানসিক রোগী হয়ে যাচ্ছে, যাদের ঠেলে দিলেই পড়ে যেতে পারে। এবং যারা আজকে 19 লক্ষ মানুষের মধ্যে 25,000 মানুষও আন্দোলন করছে না, এটা একটা টেকনিক আমরা জানি। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন আসামের এনআরসির কাট অফ ডেট ছিল 1971 সালের 24শে মার্চ, কিন্তু আসাম বাদে গোটা ভারতবর্ষের এনআরসির কাট অফ ডেট অ্যাজ পার কনস্টিটিউশনের 6B অনুযায়ী 1948 সালের 19শে জুলাই। যেহেতু আসাম চুক্তি হয়েছিল 1985-তে, তাই আসামের কাট অফ ডেট 1974। অর্থাৎ 1974 সালের পর যারা আসামে গিয়ে বসবাস করছে তারা ইললিগাল মাইগ্রেন্ট। 1971-এর 24শে মার্চের পর যারা গেছে আজকের তারিখ পর্যন্ত, তারা ভারতের আইনে ইললিগাল মাইগ্রেন্ট মানে অবৈধ অনুপ্রবেশকারী, যেটা বিজেপি বলছে ঘুষপেটিয়া বা উইপোকা। এখন প্রশ্ন, যে লোকটা ভাত ডাল তরকারি খায়, সে জানে আমি 1980-তে এসছি কি 90 এসছি, আমি বেনাগরিক হয়ে যাব, আমার ডিটেনশন ক্যাম্প হবে। তাহলে এই মানুষগুলোকে এনআরসি ফর্ম ফিল আপ করেছে? না, করেনি। আসলে তার মানে হচ্ছে যারা 71-এর পরে আসামে গেছে, সেই অখণ্ড ভারতের ভূমিপুত্ররা, তারা লুকিয়ে বেরিয়েছে ভয়ে আতঙ্কে, কেউ এনআরসিতে আবেদন করেননি। যারা আবেদন করেছিল তাদের প্রত্যেকের নথি আছে, কাগজ আছে, দামাল বাংলার কাছে 600 পাতার ডকুমেন্ট আছে। তারা প্রত্যেকেই ভারতবর্ষের আসামের আইন অনুযায়ী লিগ্যাল নাগরিক। কারণ
আদানি আম্বানিকে সন্তুষ্ট করার জন্য, দাস শ্রমিক বানানোর জন্য এই মানুষগুলোকে বেনাগরিক করেছে। কিন্তু তার পরের ঘটনা, যখন বেনাগরিক করে তখন যারা বেনাগরিক হয়ে যেতে চলেছে বা হয়েছে, এদের একটা অংশ অর্থাৎ উদ্বাস্তু হিন্দুদের একটা অংশ পগল বাজিয়েছে, নেচেছে। সে ঘুঁটে পড়ে গোবর হাঁসের মতো গল্প। অর্থাৎ এই মানুষগুলোর একটা অংশ বিজেপিতে অংশ নিয়ে তাদের মুখ দিয়ে ফুল ঝুটছিল, বলছিল এটা কি নোংরখানা, যে আসবে তাকে জায়গা দিতে হবে। আসলে সেই লোকটাই জায়গা পাবে না, এটা ওরা বুঝতে পারছে না। কারণ আসামে যারা সেই সময় বিজেপির হাতে হাত মিলিয়ে মিছিল মিটিং করে 19 লক্ষ মানুষকে উচ্ছেদ করেছিল, বেনাগরিক করেছে, সেই মানুষগুলো এখন বিপদের দোরগোড়ায় পৌঁছে গেছে। কারণ আসাম সরকার বলছে ওই এনআরসি আমরা মানি না, আমরা ওই এনআরসি মানি না, আমরা মানি 1950 সালের পর 51 সালের লিস্ট অনুযায়ী এনআরসি হবে। এবং তাদের শর্মা কমিটির রিপোর্ট কিছুদিন আগে প্রকাশ হয়েছে, তাতে বলছে 51 সালের পর থেকে 71 পর্যন্ত যারা এসছে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হতে পারে, অর্থাৎ তার সে ভোটাধিকার পাবে, কিন্তু চাকরি বাকরি জমি জায়গা কিছুই রাখতে পারবে না। আর 71-এর পর যারা এসছে তারা বেনাগরিক, তাদের খুন করে দিলেও তাদের কথা কাগজ টিভিতে আসবে না, কারণ তারা রাষ্ট্রহীন, আমাদের মায়ানমারের রোহিঙ্গাদের মতো। তারপর আপনারা এই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে আসামে মারাত্মকভাবে, যাদের এনআরসিতে নাম উঠেছে, তালিকায় নাগরিক হিসাবে নাম আছে, সেরকম অসংখ্য মানুষের বাড়িতে এখন নোটিশ যাচ্ছে ফরেন ট্রাইব্যুনালে। এমনকি নোটিশগুলো গাছের ওপর, দেওয়ালের ওপর, অন্য কোনো জায়গায় লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে, যাতে ফরেন ট্রাইব্যুনালের কেসের দিন সে আসতে না পারে এবং সেই কেসটা যাতে এক্সপার্টি কেস হয়ে গিয়ে সরকার জিতে যায়। এবং বিজেপি আরএসএস এর লোকেরা, সরকারের লোকেরা তখন বলছে যদি ক্ষমতা থেকে মামলা কর, কিন্তু মামলা করতে গেলে একটা গরিব মানুষ 2 লাখ 3 লাখ 4 লাখ পাবে কোথায়? সুতরাং যারা মামলা করতে পারবে না তারা সবাই দাস শ্রমিক হয়ে যাবে। শুনেছিলাম মায়ানমারের পাথর কাটাতে, পাহাড় কাটাতে নিয়ে যাবে। সেইভাবে আসামে এক ভয়াবহ অবস্থা চলছে। কিছুদিন আগেকার খবর আপনারা জানেন, এনআরসি ছুট 19 লক্ষ বাদেও প্রায় 27 লক্ষ মানুষের আধার কার্ড বাতিল করে দিয়েছে। আধার কার্ড, ভোটার কার্ড বাতিল হওয়া মানে সমস্ত পরিষেবা থেকে সে বঞ্চিত। অর্থাৎ ভারতবর্ষ তথাকথিত যে আর্য রাষ্ট্রের দিকে চলেছে। সুতরাং ভারতবর্ষের সরকারের যে দাস শ্রমিক প্রয়োজন, যেটা মনুস্মৃতিতে বলছে যে বেশিরভাগ মানুষ অর্থাৎ বর্ণ ব্যবস্থা চলে আসছে, সেই বর্ণ ব্যবস্থার এক ঝাঁক মানুষকে লুটে নেওয়ার জন্য, এক ঝাঁক মানুষকে দাস বানানোর জন্য আসাম একটা প্রকৃত উদাহরণ। আসামকে দিয়ে শুরু করেছে ভারতবর্ষকে শেষ করার জন্য।